আমন্ত্রণ জানাচ্ছি সময়ের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলায়। নির্বাচনের পথচলা আজ পটুয়াখালীতে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সব দল, হত্যা ষড়যন্ত্র প্রভাব ফেলবে না ভোটে বলছে বিএনপি। ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্তি সময় সাপেক্ষ বলছে জামায়াত। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে ইসি বললেন সিইসি। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের ভিত্তি নেই বললেন মন্ত্রিপরিষদ সচিব। এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগ পটুয়াখালীকে থমকে দিয়েছে বারবার। কৃষি, মৎস্য ও পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী এবং সাগরকন্যা খ্যাত কুয়াকাটার এই পটুয়াখালী আমরা আজ নির্বাচনের পথচলা নিয়ে হাজির হয়েছি। নির্বাচনের পথচলার প্রতিদিনের মতোই আমরা নানা সংকট এবং সম্ভাবনার গল্প বলি এবং মানুষের কাছ থেকে শুনি তাদের সংকট এবং সম্ভাবনার গল্প। এছাড়াও আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সে বিষয়গুলো নিয়েও আমরা তুলে আনতে চেষ্টা করি। আজও আমরা সেই নির্বাচনের পথচলায় এখানকার অনেকগুলো মানুষ পেয়েছি যারা আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন, আমাদের সঙ্গে তাদের সংকট এবং সমস্যার গল্প বলতে এসেছেন। এবং এই 15 লাখ প্রায় ভোটার এই পুরো 4টে নির্বাচনী আসনে 8টি উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনগুলো, এবং সবগুলো নির্বাচনী আসনে এখন নির্বাচনী আমেজ চলছে। আমরা তাই কথা বলতে চাই নির্বাচনী আমেজ নিয়ে। এবং নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি আছে এবং নির্বাচনের এই রকম একটি পরিস্থিতিতে যখন মানুষ নির্বাচনমুখী, তখন নির্বাচনমুখী এই অবস্থার মধ্য থেকে কেমন আছে এই অঞ্চলের নির্বাচনের প্রচার প্রচারণা, কেমন চলছে নির্বাচনের মানুষের উত্তাপ? বর্তমানে পটুয়াখালীতে এখন পর্যন্ত নির্বাচনের যে একটি আমেজ তৈরি হওয়ার কথা সেটা আমরা আসলে এখন ওইভাবে আমেজ দেখতে পাই না, এবং আশা করা যায় যে আর কিছুদিনের ভিতরেই আমাদের এখানে একটা ভালো একটা প্রচার প্রচারণা শুরু হবে। এবং দেখা গেছে বৃহৎ 2টি জোট আছে, তো এই জোটের প্রার্থী বিএনপি জোটের যে নেতৃত্বাধীন যে জোট আছে তাদের প্রার্থী নিশ্চিত, আলতাফ হোসেন চৌধুরী আছেন। কিন্তু আমাদের যে জামাত নেতৃত্বাধীন, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আবার কথা বলবো। আপনার সঙ্গে কথা বলতে চাই যে নির্বাচনীর আমেজ, তিনি বলছিলেন যে কিছুটা উত্তাপ কম, বাইরে অনেক তীব্র শীত, কিন্তু নির্বাচনী আমেজ নিয়ে সবাই অনেক আলোচনা করছে। এখানে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা হচ্ছে? ধন্যবাদ সময় চ্যানেলকে। আসলে বাংলাদেশের মানুষ দীর্ঘ 15টি বছর ভোটে অংশগ্রহণ করতে পারেনি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সর্বদক্ষিণ পটুয়াখালীর পটুয়াখালী 1 থেকে 2, 3, 4 পটুয়াখালী জেলার প্রত্যেকটি আসনের জনসাধারণের মধ্যে আমি একটি আমেজ উৎকণ্ঠা লক্ষ্য করছি। সন্ধ্যার পর বিভিন্ন 4টি স্টলে নির্বাচনের প্রচারণা কথা হচ্ছে। আসলে আগামী 13দশ সংসদ নির্বাচনে একটি উৎসব মুখর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হবে এবং সেরকম স্বাভাবিক পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। উত্তাপ কিছুটা নিরুত্তাপ হলেও নির্বাচনী আমেজ কিন্তু আছে, সেটি তার কথায় বোঝা গেল। আমি কথা বলতে চাই আরেকজন অতিথির সঙ্গে, যিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কি বজায় আছে, কি মনে হচ্ছে এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টোটন, সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপির। ধন্যবাদ আপনাদেরকে। তো আসলে আমরা জানি সকলেই যে প্রতীক বরাদ্দের পর মূলত নির্বাচনের প্রচার প্রচারণা জমজমাট হবে। এখন প্রতিটি দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য যে সকল সংগঠন আছে, তারা তাদের মতো করে ঘরোয়াভাবে বিভিন্নভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মূল প্রচার প্রচারণা শুরু হবে প্রতীক বরাদ্দের পর থেকে। তো একটা আমেজ, দীর্ঘদিন আমরা নির্বাচনে ভোট দিতে বঞ্চিত ছিলাম। তো এবার আমরা আশা করি একটা সুন্দর, একটা সুষ্ঠু পরিবেশে নতুন বাংলাদেশে একটা সুষ্ঠু ভোট হবে এবং নতুন বাংলাদেশ হবে। আমরা আশা করি একটা সুষ্ঠু সফল ভোটের মাধ্যমে নতুন একটা বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে।
সুষ্ঠু একটি পরিবেশের মধ্য থেকে নির্বাচন হবে। আপনার কাছে জানতে চাই যে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কি আছে পটুয়াখালী 4টি আসনে? ধন্যবাদ সময় টিভি। আজকের এই উৎসব মুখর পরিবেশে আপনারা যে আয়োজনটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি জনাব স্নেহাংশু সরকার কুট্টি। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, প্রথমেই বলতে হয় যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এবং আমরা 17-18 বছর যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি এই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, আমি মনে করছি ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে সেই লক্ষ্যে এগোচ্ছে। এখনই বোঝা যায় সমস্ত দল যার যার ঘর গুছাচ্ছে। আমার সাধারণ সম্পাদক একটা কথা বলেছে, প্রতীক বরাদ্দর পরই নির্বাচনমুখী সমস্ত দল সবাই কিন্তু যার যার দল গুছিয়ে নিচ্ছে। কে কোন দলে কয়জন নমিনেশন পাবে না পাবে সব কিছু তৈরি আছে। এখন শুধু প্রতীক বরাদ্দর পরেই সমস্ত নেতাকর্মীরা মাঠে নেমে যাবে, একটা উৎসবের আমেজ বিরাজ করবে। উৎসব আছে। আর আমি মনে করি যে আমাদের বিএনপি, আমরা 25শে ডিসেম্বর আমরা সবচাইতে বড় একটা জিনিস পেয়েছি, আমাদের নেতাকে 17 বছর পরে পেয়েছি। আমরা মনে করি এই ইলেকশনে আমরা 80% আগিয়ে রয়েছি তার প্রত্যাবর্তনের কারণে। এবং আমি মনে করি এবার আমরা যারা ইলেকশন করছি ফ্যাসিস্ট বাদ দিয়ে, আমরা যারা ইলেকশন করছি সবাই ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত, সবাই একটি সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশে ভোটের মাধ্যমে একটি নতুন সরকার গঠন হোক, এটাই আমাদের সবার প্রত্যাশা। সবার প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন হোক। আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি, এই নির্বাচনের বাইরেও আমরা শুরুতেই বলেছিলাম যে আরও বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম এই কুয়াকাটা, এবং এই কুয়াকাটাটি হচ্ছে সাগরকন্যা খ্যাত। এই কুয়াকাটা একই সাথে আপনি সূর্যাস্ত এবং সূর্য উদয় দুটি দেখতে পারবেন, যেটি সারা বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। তো এমন একটি সম্ভাবনার পর্যটন খাত নিয়ে আমি কথা বলতে চাই আমার একজন অতিথির সঙ্গে, যে এই মুহূর্তে কুয়াকাটার যে সম্ভাবনা আমরা জানি সেটি আপনি চাইলে বসে বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বসে বলেন। কুয়াকাটার সেই সম্ভাবনা কি সম্ভাবনার মতো আছে, না কোনো সংকট আছে সেখানে? জি, ধন্যবাদ সময় টেলিভিশনকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে আপনারা জানেন যে আমাদের এই যে উল্লেখিত এবং বিখ্যাত জেলা পটুয়াখালী, এটি আমাদের কৃষি, নদী, সমুদ্র এবং উপকূলীয় জীবন নিয়ে অত্যন্ত একটা সমৃদ্ধশালী একটি জেলা। এই জেলাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারতাম শুধুমাত্র আমাদের এই কুয়াকাটাকে কাজে লাগিয়ে। এটি পর্যটন কেন্দ্র যদি সেই মাত্রায় হতে পারত, তাহলে এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা হতে পারত, এবং আমরা মনে করি এটা উন্নত দেশের মতোই হতে পারত। এবং শুধুমাত্র এই পটুয়াখালীকে কেন্দ্র করেই সারা বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নের ক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা রাখে। একটু জানতে চাই যে একটি মাস্টার প্ল্যান হয়েছিল কুয়াকাটাকে নিয়ে, সেই মাস্টার প্ল্যান কি কোনো বাস্তবে রূপ দেখা গেছে? না, সেটি আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আগে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ছিল কুয়াকাটা, সেটিও দিনে দিনে এটি ম্লান হচ্ছে। এবং যে পরিকল্পনাটা আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আরও এটি দিনে দিনে ক্ষতি হচ্ছে, এটি সৌন্দর্য হারাচ্ছে এবং এটি কে বলে যে এটা সম্পদ হারাচ্ছে। কুয়াকাটার এখনও সংকটের মধ্যেই আছে, কুয়াকাটার অপার সম্ভাবনা আছে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। কুয়াকাটার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, কিন্তু কুয়াকাটার বেশ কিছু সমস্যার কথা বললেন। এর বাইরে কি আরও কোনো সমস্যা আছে, কোনো অবকাঠামোগত কোনো সমস্যা কি দেখতে পান? অবশ্যই আছে। ধন্যবাদ সময় টিভিকে। যাতায়াত ব্যবস্থাটা আমাদের মূলত মেইন সমস্যা। আমাদের এখন বর্তমানে 2 লেনের রাস্তা আছে, এটা যদি 4 লেন হয় তাহলে মনে হয় ঢাকা থেকে পর্যটক এসে আমাদের জন্য সুবিধা হবে, যে ওখানে যেতে কোনো কষ্ট হবে না, বা ওখানের বিচের যে অবস্থা ওটা একটু উন্নত করলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে কুয়াকাটার সবচেয়ে বড় সম্ভাবনা আছে যে এখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য একটি মাস্টার প্ল্যানও করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই মাস্টার প্ল্যানটি ভালোভাবে আলোর মুখ দেখেনি, যার ফলে কুয়াকাটা এখনও অবহেলায় পড়ে রয়েছে। অথচ একটি বড় সম্ভাবনার জায়গা এই কুয়াকাটা সমুদ্র সৈকত। আমরা একটু আমার বাম পাশে যেতে চাই। এখানে আমি একটু পেছন দিক থেকেই যাই। পেছনে আপনাদের সঙ্গে চাইলে একজন হাত তুলতে পারেন যে এই কুয়াকাটা নিয়ে কে কথা বলতে চান। জি, আপনি বসেন, বসেই বলেন।
কুয়াকাটা নিয়ে ওই পাশের মানুষজন 2-3টি সমস্যার কথা বলেছে। আপনার কাছে কি কোনো সমস্যার কথা মনে হয় যে এর বাইরে আর কি ধরনের সমস্যা আছে? জি, কুয়াকাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সমুদ্র মানে পর্যটক এরিয়া। এখানে আসলে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল দশা। ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন যে কুয়াকাটাতে সেখানে মেরিন ড্রাইভ সেই রাস্তা উন্নয়ন করতে গিয়ে সেখানে দুর্নীতিগ্রস্ত হয়েছে। সেখানে ঠিকভাবে রাস্তা তৈরি করা হয় না এবং রাস্তা ভেরিবাদ সেখানে তৈরি করার পূর্বেই কিন্তু সেটা কুয়াকাটার বিলীন হয়ে গেছে। এবং কুয়াকাটাকে যে আমাদের সেই সৌন্দর্য রক্ষা করার জন্য এখনও কার্যকরী কোনো পদক্ষেপ আমরা কিন্তু কুয়াকাটাতে দেখতে পাচ্ছি না। যে এখানে যদি ব্লকিং সিস্টেম করা হতো তাহলে আসলে প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক আসতো এবং আমাদের উন্নয়নে এখানে আমাদের অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারতো। কুয়াকাটাতে শুটকি পল্লী আছে, আপনি জানেন যে কুয়াকাটাতে শুটকি পল্লী আছে। সেই শুটকি পল্লীকে নিয়ে কি কোনো ধরনের কোনো পরিকল্পনা কি দেখতে পান, নাকি স্বাভাবিকভাবে যে রকমভাবে যত্র শুটকি দেওয়া হয়? আসলে শুটকিপল্লী একটা ঐতিহ্যের বিষয় আমাদের অঞ্চলে, কিন্তু শুটকিপল্লীতে আসলে যাওয়ার জন্য যে রাস্তার ব্যবস্থা সেখানে বহুত আগে যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটা এখনও আমরা গেলে দেখতে পাই সেটা বাস্তবায়ন হয়নি। এখনও রাস্তাটা খুবই বেহাল দশা, যেখানে একটা মোটরসাইকেলও পর্যন্ত যেতে পারে না, অন্যান্য গাড়ি তো দূরের কথা। সো যদি এই রাস্তাটাকে উন্নয়ন করা যায় তাইলে পরে এই শুটকিপল্লী কুয়াকাটা সহ পটুয়াখালী সহ সারা বাংলাদেশে এটির প্রভাব পড়বে এবং বাণিজ্যিকভাবে আরও উন্নতি করা যাবে। একজন বললেন ভাঙনের কথা এবং আরেকজন বললেন যে রাস্তার বেহাল দশা, এ কারণে কুয়াকাটা তার ঠিক সৌন্দর্য সেটিকে আসলে মানুষের সামনে তুলে ধরতে পারছে না। আমরা এই ভাইয়ের সঙ্গে একজন কথা বলতে চাই, সেটি হচ্ছে মহিপুর একটি মৎস্য অবতরণ কেন্দ্র আছে এবং সেখানে সাগর থেকে যত জেলে আসেন তার একটা উল্লেখযোগ্য অংশ এই মহিপুরে এসে নোঙর করেন এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় মাছ যায়, ইলিশ মাছও যায়। এই মহিপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে কোনো রকমের সমস্যা আছে? জি, ধন্যবাদ পটুয়াখালী সময় টিভিকে। বিশেষ করে আসলে আমাদের যে ইলিশ মাছ এটা বিশেষ করে কুয়াকাটা এবং মহিপুরি এটার বেশি মানে জেলেরা ধরে, কিন্তু ওখানে যতটুকু আমি জানতে পেরেছি যে ওখানের মহিপুরের জেলেরা আসলে সেরকমের যে সরকারিভাবে যে একটা যে সুবিধা সেটা তারা পাচ্ছে না। যদি তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করে তাদেরকে যদি এই সমস্যার সমাধান করা যায় তাহলে আসলে তারা আরও নদীতে মাছ বেশি ধরতে পারবে এবং বিভিন্ন দেশে এটা রপ্তানি হবে। এই সমস্যাটা আসলে ওনাদের উল্লেখযোগ্য, যেটা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সমস্যার সমাধান করা সরকারের পক্ষ থেকে অতি জরুরি। চমৎকার একটি কথা বলেছেন যে সেখানকার যে আর্থিক কিছু সমস্যা আছে সেগুলো দিয়ে হয়তো কাজ করলে আবার ভালোভাবে মৎস্য শিকারীরা মৎস্য শিকার করতে পারবেন এবং আরও বেশি মাছ আহরণ করতে পারবেন। আমরা একটু এপাশে যেতে চাই যে মহিপুরের মৎস্য অবতরণ কেন্দ্র নিয়ে একজন বললেন সেখানে অবকাঠামোগত বা অথবা সেখানে কি ফ্রিজিং করার জন্য কোনো বিশেষ জায়গা আছে নাকি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সময় টিভিকে এরকম একটি প্রোগ্রাম করার জন্য। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আমি গিয়েছি। ওখানে যে অবকাঠামোগত দিক এটির বেহাল দশা, এটি উন্নয়ন করা দরকার এবং ওখানে ফ্রিজিং ব্যবস্থা তেমন ভালো নেই, ফ্রিজিং ব্যবস্থাও করা দরকার। ফ্রিজিং ব্যবস্থা ভালো হলে এই মাছ ধরার পরে অনেক সময় যখন বেশি মাছ পায় জেলেরা তখন অল্প দামে বিক্রি করতে হচ্ছে। যদি ফ্রিজিং ব্যবস্থা থাকে তাহলে তারা সময় নিয়ে এটাকে বেশি মূল্যে বিক্রি করতে সক্ষম হয়। ধন্যবাদ আপনাকে। কুয়াকাটার কথাও শুনলাম মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কথা। এর বাইরেও সেখানে আরও বেশ কিছু চর অঞ্চল আছে, সেই চর অঞ্চলগুলোতেও কিন্তু মৎস্যজীবীরা বসবাস করেন এবং সেখানে এই পটুয়াখালী অঞ্চলটি কয়েকটি দ্বীপ অঞ্চল আছে, বেশ কিছু নতুন দ্বীপও সেখানে আসে, সেখানে মানুষজন ভালোভাবে বসবাস করতে পারছেন না। আমি জানতে চাই যে এই পটুয়াখালী এলাকায় যে বিচ্ছিন্ন একটি উপজেলা আছে রাঙাবালি, এই রাঙাবালিতেও তো অনেক মৎস্যজীবী আছেন, তাদের সেখান থেকে মাছ বা অন্যান্য জিনিসপত্র তারা কিভাবে আনা নেওয়া করেন, কিভাবে তারা এখান থেকে জনগণের সাথে যাতায়াত করেন? জি, ধন্যবাদ সময় টিভিকে আমাদের পটুয়াখালীতে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। আমাদের কথাগুলো আমরা বলতে পেরেছি, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে। আমাদের রাঙাবালি সহ আর অনেকগুলো জায়গা এরকমের আছে যেগুলো আমাদের মূল অঞ্চল থেকে বিচ্ছিন্ন। এখানে যারা মৎস্য আহরণ করে, এছাড়া সবজি চাষ করেন, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং তাদের যোগাযোগের এটা খুবই জরুরি দরকার, তারা বিচ্ছিন্ন এবং তাদের যোগাযোগের জন্য একটি উন্নত ব্যবস্থা যদি থাকতো তাহলে তাদের এখানের এই ফসল এবং অন্যান্য যে মাছ সহ আরও অন্যান্য বিষয়গুলো
তারা এই শহরে নিয়ে আসতে পারতো এবং আমরা ধন্যবাদ আপনাকে যে সেখানে যাতায়াত ব্যবস্থার একটি সমস্যার কথা তিনি তুলে ধরলেন। যে রাঙামাটির কথা বলছিলাম সেটি এই পটুয়াখালীর একটি বিচ্ছিন্ন দ্বীপ বলা চলে, একটি পুরোপুরি উপজেলা যার শুধুমাত্র নৌকা বা লঞ্চ এরকম নৌপথ ছাড়া কোনো পথ নেই, অর্থাৎ সেখানের মানুষজন একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করেন। সেই বিচ্ছিন্ন দ্বীপে এখন একটি অপার সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, সেটি হচ্ছে তরমুজের উৎপাদন, এবং তরমুজের উৎপাদন দিয়ে এই অঞ্চলের মানুষজন তারা বিভিন্ন জায়গায় যান। আমরা ঠিক আমার ডান পাশে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই যে রাঙাবালি এবং তার আশপাশের যে চরাঞ্চলগুলো আছে সেখানে সহ এই পটুয়াখালী জেলা মুগ ডালের জন্য বিখ্যাত, এবং মুগ ডাল এখান থেকে বিদেশেও রপ্তানি হয়। এখানের কৃষিতে কী ধরনের সম্ভাবনা আছে এবং কী ধরনের সংকট এখানে আছে? আসলে আমরা জানি যে পটুয়াখালী বিশেষ করে দক্ষিণ উপকূলের নদী, খাল, বনায়ন, সাগর বেষ্টিত একটা জেলা, এবং এই জেলায় কৃষি নির্ভর, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষির উপর নির্ভর করে এই পটুয়াখালী জেলার মানুষ। তো সেক্ষেত্রে মুগ ডাল, তরমুজ এটি একটি আমাদের এই এলাকার ঐতিহ্য বহন করে এই ফসল দুটি। এখানে আমি বলতে চাই যে আমাদের এই কিছু জমি উপকূলে পরিত্যক্ত থাকে লবণাক্ততার কারণে, লবণাক্ততা লবণ ঢুকে জমির এটা কমিয়ে দেয় ধারণ ক্ষমতা, যে কারণে এক ফসলি হয়, দু ফসলি হয় না। তো কিছু কিছু জায়গা আছে যে জায়গায় এখনও মুগ ডাল এবং তরমুজের জন্য বিখ্যাত অবস্থান পটুয়াখালী, কিন্তু এখানে এই ব্যবসা আমাদের সফলতা আছে, সাফল্য আছে, বাট এটার পিছনে একটা ফরিয়াদের একটা গ্রুপ আছে যারা কাজ করছে, যারা এই কৃষি ব্যবস্থাটাকে ধ্বংস করছে। তারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বিভিন্ন মাফিয়া ফরিয়া যারা এরা এসে এখানে সাধারণ কৃষকদেরকে আগাম কিছু টাকা দেয়, দিয়ে ফলাইয়ে তারা এটিকে খুব স্বল্প মূল্যে নিয়ে। আপনি সিন্ডিকেটের কথা বলছিলেন, সেখানকার আরও একটি সংকটের কথা আমরা তুলে ধরতে পেরেছি, এবং মানুষজন এখানে বলছেন। আমরা এর মধ্যে আলোচনা করেছি পর্যটন নিয়ে, আলোচনা করেছি এই অঞ্চলের কৃষি ব্যবস্থা নিয়ে এবং এই অঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে। আমরা আরও বিস্তারিত বিষয় নিয়ে আমাদের সহকর্মী সর্দার শিকদার জাবির হোসেন তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা দেখে আসব সেই প্রতিবেদনটি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। কৃষি, মৎস্য ও পর্যটন সম্ভাবনাময় এ জেলা এখন জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা সমুদ্র বন্দর ও চরাঞ্চলের সমৃদ্ধ কৃষিকে ঘিরে গড়ে উঠেছে উপকূলীয় প্রবৃদ্ধির বড় ভিত্তি। কিন্তু পটুয়াখালীকে বারবার পিছিয়ে দিয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। সিডোর, আইলা, মোহসেন সহ গত 2 দশকে ডজনখানেক ঘূর্ণিঝড় উপকূলকে থমকে দিয়েছে বারবার। তাহলে আমরা একটু থাকতে পারতাম, নাহলে আমাকে আর কোনো যাওয়ার কোনো উপায় নেই। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি, যদি আল্লাহ সরকারি করে দেয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই সরকার আইলে আমাকে এই ভেরিবেটটা সক্ষম করিয়ে বাঁধে ব্লক করিয়ে এই সিস্টেম করিয়ে আমাকে দেওয়া লাগবে। ৩,২২১ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার 8টি উপজেলায় ভোটার সংখ্যা প্রায় 15 লাখ। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষি ও মৎস্য নির্ভর। ধান উৎপাদনের জন্য বিখ্যাত পটুয়াখালীতে গত 2 দশকে তরমুজে ঘটেছে নতুন বিপ্লব। চরাঞ্চলের বালুচরে খরা মৌসুমে উৎপাদিত হয় হাজার হাজার কোটি টাকার ফসল। তবে ন্যায্য মূল্য না পাওয়া, সংরক্ষণাগারের অভাব, মধ্যস্বত্বভোগীদের দাপট আর দুর্বল যোগাযোগ ব্যবস্থায় বারবার ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। আমরা কৃষকেরা অনেক কষ্ট করে ধান ফলাই, কিন্তু ধান ভালো হয় কিন্তু মজুরি পাই না। এখন যে বর্তমান যে খরচটা হইতে আছে, এতে নিম্নতম ধানের দাম 1200 টাকা মন থাকা উচিত। অন্যদিকে এখানকার জেলেদের শিকার করা সামুদ্রিক মাছ দেশের চাহিদা যোগান দিয়ে রপ্তানির মাধ্যমে আয় করছে বৈদেশিক মুদ্রা। যে দ্বারে আমরা মাছ বিক্রি করি ওদারে তো আমরা তো রেট পাই না। পায়রা সমুদ্র বন্দর ও নির্মাণাধীন ইপিজেডকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন যুগ শুরু হওয়ার কথা থাকলেও গ্যাস সংযোগ না থাকা, ধীরগতির শিল্পায়ন আর প্রত্যাশার তুলনায় কম বিনিয়োগের কারণে পুরোপুরি কাজে লাগছে না বন্দরটির সক্ষমতা। আটকে আছে বড় কর্মসংস্থানের সম্ভাবনাও।
সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার পাশাপাশি সোনারচর, হেয়ারদ্বীপ ও জাহাজমারা সমুদ্র সৈকত পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। তবুও পর্যাপ্ত অবকাঠামোর অভাব, পরিকল্পিত উন্নয়ন না হওয়া এবং কুয়াকাটার ভাঙন রক্ষায় টেকসই উদ্যোগ না নেয়ায় পর্যটন খাত এখনও পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী মেডিকেল কলেজ উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুললেও গ্রামীণ স্কুল কলেজে শিক্ষক সংকট, জরাজীর্ণ ভবন ও প্রযুক্তিগত সুবিধার অভাবে রয়ে গেছে শিক্ষার তীব্র বৈষম্য। পায়রা সেতুকে ঘিরে সংযোগ ব্যবস্থা কিছুটা উন্নত হলেও দক্ষিণের সৌন্দর্যের শহর হিসেবে পরিচিত পটুয়াখালীর গ্রামীণ সড়ক এখনও বেহাল। বর্ষায় কাদামাটিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। বিশেষ করে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী এখনও নাগালের বাইরে উন্নত সেবা থেকে। উপকূলের এই নাজুক বাঁধই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতি মৌসুমেই ঝড় জলোচ্ছ্বাস কেড়ে নেয় মানুষের সঞ্চয়, ভেঙে দেয় জীবিকার আশ্বাস। তবুও ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখানকার মানুষের প্রত্যাশা টেকসই বাঁধ, নিরাপদ জীবন আর শিল্পায়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের বাস্তব নিশ্চয়তা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। আমরা সহকর্মী শিকদার জাবিরের প্রতিবেদনটা দেখলাম। এই প্রতিবেদনে কুয়াকাটা সহ এই অঞ্চলের যে সমস্যা এবং সম্ভাবনা সব কিছুই উঠে এসেছে। তারপরেও আমরা আরও অনেক কিছুই জানতে চাই এই এলাকার মানুষের মুখের কথা, এই এলাকার মানুষের ভাষা বোঝার যে প্রতিশ্রুতি যারা দিয়েছেন তাদের কথাও আমরা জানতে চেয়েছি। আমরা শিকদার জাবির আপনার সঙ্গে কথা বলতে চাই যে এই প্রতিবেদনটি তৈরি করার জন্য আপনি অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। এখানকার যে সমস্যাগুলোর কথা আপনি শুনলেন, সেই সংকট এবং সমস্যাগুলোর ছাড়া আরও কি কিছু আছে, নাকি এই মানুষজনগুলো যা বলছেন সব কিছু বাইরে আরও কিছু নতুন নতুন তৈরি হয়েছে সংকট? আসলে পটুয়াখালী চতুর্মুখী সম্ভাবনার একটা জায়গা, যেখানে আপনি বলেছেন পর্যটন, মৎস্য এবং এখানে একটি সমুদ্র বন্দর রয়েছে, পাশাপাশি এখানে আমাদের একটি ইপিজেড নির্মাণ হচ্ছে। সব মিলিয়ে পটুয়াখালী একটি সম্ভাবনার বিশাল একটি সুযোগ রয়েছে। কিন্তু প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের যে প্রতিবেদনটি যেটি আমরা এতক্ষণ দেখেছি সেখানে উল্লেখ করেছি। আসলে এই উপকূলের মানুষের প্রতি বছর কোনো না কোনো ঝড় বা জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে যেতে হয়, মানুষ ভাঙে আবার গড়ে, এরকমের একটি অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি সিডোর আইলার পর থেকে যে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বেড়িবাঁধগুলো আজও পর্যন্ত সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হয়নি। কোনো কোনো সময় সরকার উদ্যোগ নিয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু টেকসই বেড়িবাঁধ হয় না, যার ফলে প্রতি বছরই মানুষ ভাঙে আবার গড়ে। তো সেক্ষেত্রে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মানুষের যে প্রত্যাশা সেটি হলো টেকসই তাদের যে কর্মসংস্থান সেটির ব্যবস্থা করা হোক, সেই প্রত্যাশা আদায় করছেন। আর এখানকার মানুষ আমরা দেখেছি যে একটি সমুদ্র বন্দর হয়েছে, সমুদ্র বন্দর হওয়ার পর মানুষ আশায় বুক বেঁধেছিল তাদের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু আলোর মুখ কিন্তু দেখেনি। আলোর মুখ না দেখার পেছনে যে কারণটি সেটি হলো শিল্পায়ন হয়নি। শিল্পায়ন না হওয়ার পেছনে আমরা যে কারণটি দেখছি, আসলে এখানকার শিল্প প্রতিষ্ঠান যারা উদ্যোক্তা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আসলে এখানে গ্যাস সংযোগ নেই। পার্শ্ববর্তী জেলা ভোলাতেই আমাদের কিন্তু গ্যাসের খনি রয়েছে, সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস দিচ্ছে, কিন্তু পটুয়াখালীতে কিন্তু সেখান থেকে গ্যাসের লাইন করা হয়নি, যার ফলে শিল্প প্রতিষ্ঠান কিন্তু সরকারি বা বেসরকারিভাবে কেউ উদ্যোগ নিচ্ছেন না, গড়ে তুলছেন না। যার ফলে শিল্প প্রতিষ্ঠানের কথা বলছিলেন অনেকগুলো সমস্যার কথা, আবার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন যে পটুয়াখালীতে চারদিকে অর্থাৎ চতুর্মুখী সম্ভাবনার জায়গা। আমরা এই সম্ভাবনার গল্প আবার শুনবো এবং সংকটের কথাও শুনবো। আবারও একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে নির্বাচনের প্রচারণার শুরু হয়নি পুরোদমে, এবং শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নির্বাচন কেন্দ্রিক প্রতিবন্ধকতা আমরা দেখতে পেয়েছি। আপনাদের পটুয়াখালীতে কি সে ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে? মারামারি, কাটাকাটি হতে শুরু করে অন্য রকমের নানান রকমের জটিলতা এখানে তৈরি হয় বিভিন্ন নির্বাচন কেন্দ্র করে। ধন্যবাদ সময় টিভিকে এই সময়ের চায়ের আড্ডাতে সম্পৃক্ত হতে পারে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পটুয়াখালীবাসী আমাদের এই দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য থেকে যেটা দেখতে পাই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রাজনীতি ছিল,
এই রাজনীতির অবর্তমানে এখানে একটি রাজনৈতিক সহনশীলতা রয়েছে, একটা পরমত সহিষ্ণুতা রয়েছে। আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো নির্বাচনের পূর্বে যেই বাকি সময় রয়েছে এবং নির্বাচন পরবর্তী সময় এবং আগামীর বাংলাদেশে যে পরিবর্তিত জুলাই আগস্টের বিপ্লবের পরে যে একটি পরিবর্তিত সময়, এই পরিস্থিতিতে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা অব্যাহত থাকে, তারা যেন পরমত সহিষ্ণু থাকে, রাজনৈতিক একটি সুস্থ চর্চা যেন তাদের মধ্যে থাকে, গণতান্ত্রিক বাক স্বাধীনতার যেই চর্চা রয়েছে জনগণ যেটি দাবি করছে। আমরা রাজনীতিবিদদের কাছে দাবি জানাই সুশাসন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, বিশেষ করে সর্বশেষ এই দীর্ঘ জুলাই আগস্টের শহীদদের পরে আমাদের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের ইতিহাস রয়েছে। সর্বশেষ ওসমান হাদির শহীদ শাহাদাতের পরে বাংলাদেশের মানুষ চায় একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত সুস্থ রাজনীতি, উন্নয়নের রাজনীতি। বিশেষ করে এই যে আমাদের ভাঙা থেকে কুয়াকাটা প্রতিদিন অসংখ্য সড়ক দুর্ঘটনা হচ্ছে, এখানে 6 লেনের সড়ক নেই, একটি দীর্ঘদিন বছরের পর বছর আমাদেরকে মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে। 6 লেনের একটি সড়ক দরকার ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত, এটি একটি বিষয় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ কথা তিনি বলছিলেন এর আগের এই মুহূর্তে নির্বাচনের পরিবেশের কথা। আমি একটু আমার ডান পাশে যেতে চাই, যেখানে নতুন ভোটাররা আছেন এবং নবীন ভোটারদের নিয়েই যে নির্বাচনকে অনেক বেশি স্বপ্ন বলছেন রাজনীতিবিদরা, সেই নবীন ভোটাররা কি বলতে চান? নবীন ভোটাররা, আপনি নিশ্চয়ই এইবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন, আপনি বসে বলতে পারেন। আপনি নির্বাচনের প্রচারণার কথা বলছেন, নানান রকমের জটিলতার কথা বলছেন, আপনারা কি ভাবছেন? আসলে আমরা জুলাই আন্দোলনের পরে 24-এর বিপ্লবের পর আমাদের যে প্রত্যাশাটা ছিল সেইটা পরিপূর্ণ না পেলেও আমরা একটা স্বাধীন মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেটা আমরা কথা বলতে পারি। এখানে আমাদের 3টা চাওয়া, যাদেরকে আমরা ভোট দিব এবং আমাদের 17 বছর যারা আমরা ভোট দিতে পারি নাই তারা যে ভোটটা দিব। যেমন এটা যদি আমি কবিতার ভাষায় বলতে হয় তাহলে আমার বলতে হয় এভাবে, হাসপাতাল, ভেরিবাদ ও চাঁদাবাজ মুক্ত একটি পটুয়াখালী চাই আমরা আর কি। তো সুন্দর, চমৎকার। হাসপাতাল, বেড়িবাঁধ এবং আরেকটি কি বলেছেন? হাসপাতাল, বেড়িবাঁধ ও চাঁদাবাজ মুক্ত একটি নির্বাচনের প্রতিনিধি চান। আপনিও একজন নারী ভোটার, নতুন ভোটার নিশ্চয়ই। জি। আচ্ছা, ভোট দেওয়ার যে আমেজ বা উৎসব মানুষজন বলছেন, আপনি কি সেই উৎসবটি টের পাচ্ছেন? জি, উৎসব টের পাচ্ছি বলতে মনে হয় মানে আমাদের ভোট যত আগাচ্ছে তত আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। সবাই সবার জায়গা থেকে নিজেদের এস্টাবলিশমেন্ট দেখাচ্ছে। সব দলগুলো নিজেদের তারা যা করবে, তাদের যে পরিকল্পনা, সেটি আমাদের মধ্যে তুলে ধরছেন। এখন যদি ভোট কেন্দ্র সুরক্ষিত থাকে, সবাই যদি সেফফুলভাবে ভোট দিতে পারে, তাহলে আমার মনে হয় আরও সুন্দরভাবে এই জিনিসটা সম্পন্ন হবে। প্রত্যাশার কথা বলছেন, প্রতিশ্রুতির ফুলঝুরির কথা বলছেন। প্রতিশ্রুতি কি শুধু প্রতিশ্রুতিতে থাকলেই আপনারা খুশি, নাকি তা দিয়ে আপনাদের কোনো প্রত্যাশা আছে নির্বাচনে যারা বিজয়ী হবেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে প্রতিশ্রুতি তো হচ্ছে বহু বছর যাবৎ অনেকেই দিয়ে আসছে, আসলে কেউ বাস্তবায়ন করছে না, এটা হচ্ছে একটা বিষয়। কেননা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা দেখছি যে দুর্নীতি করার পরে, মানে ঘুষ দেওয়ার পরে যে সবার আগে কাজটা করে দিচ্ছে, সে একদম ভালো মানুষের ক্যাটাগরিতে চলে গেছে। তো এই যে জিনিসটা যাতে না থাকে এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমার মতে নতুন ভোটার হিসেবে আমি তো চাই ভালো কিছু হোক, এগুলো থেকে দূরে সরে যাক। তো তাদের প্রতিশ্রুতিটা যদি তারা নিজেরা লিপিবদ্ধ করে তারপরে যদি এটা বাস্তবায়ন, মানে তারপরে তারা নির্বাচনে আসেন, তারপরে হচ্ছে তখন লিখিত একটা ডকুমেন্ট। আপনি কি জনগণ হিসেবে, রাষ্ট্রের মালিক হিসেবে কি প্রতিশ্রুতিগুলো লিপিবদ্ধ করার কথা বলছেন, নাকি প্রতিশ্রুতি মুসলেখা হিসেবে কোনো এক জায়গায় সরকারের খাতে জমা দেওয়ার কথা করতে চাচ্ছি? দুটোর কথাই বলছি। কেননা হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে চলে যাওয়া, ভেঙে যাওয়া বা না রাখা, ওয়াদা ভঙ্গ করা, এটা যাতে না হয়, সে যাতে বাধ্য থাকে এটা করতে, এবং যদি সে করতে না পারে তার আমলনামা যাতে পরে দেখানো হয় যে সে এটা করতে পারেনি, তাহলে তো সে পরবর্তীতে ভাববে যে আমি শুধু রাস্তাটা ঠিক করতে পারবো, আমি এই প্রতিশ্রুতিটাই দিই, এর বাইরে যেন আমার কিছু না দেয়া লাগে। আপনি বলছিলেন যে প্রতিশ্রুতি যেন বাস্তবায়নের রূপ নেয় এবং বাস্তব রূপের প্রতিশ্রুতি তারা চান। নতুন ভোটারদের অনেক প্রত্যাশা, নতুন ভোটারদের একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা। নতুন ভোটাররা চান যারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আগামীতে বিজয়ী হবেন, তারা যেন তারা প্রতিশ্রুতিগুলো রক্ষা করে এবং শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি হিসেবে যারা বিভিন্ন প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি যেন একটি জায়গায় লিপিবদ্ধ থাকে এবং সেই লিপিবদ্ধ প্রতিশ্রুতিগুলো যেন সামনের দিনগুলোতে বাস্তবায়ন যদি না হয় কোনোভাবে, তাহলে তারা যেন দায়বদ্ধ থাকেন। এবং এই দায়বদ্ধতার একটি বাংলাদেশের কথা নতুন যে ভোটাররা তারা কিন্তু বলছেন। আমরা এখন আরও একজন নারীর সঙ্গে কথা বলতে চাই যে এই ভোট নিয়ে নতুনদের যে প্রত্যাশা, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। আপনি আসলে কি বলছেন? আপনি কি এর আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি।
হ্যাঁ ভোট দিয়েছি। সেটা কতদিন আগে ভোট দিয়েছেন? আমি 2008-এ ভোট দিয়েছি, সর্বশেষ ভোট দিয়েছি 2008-এ, সরি 8-এ না 9-এর বোধ হয়, হ্যাঁ ওটা ভোট দিয়েছিলাম। তারপরে তো আর ভোট দেওয়া সম্ভব হয়নি। তবে হ্যাঁ আমি নতুনদের সাথে একমত যে তারা যে সম্ভাবনার কথা বলছে, তাদের আশার কথা বলেছে, এই আশার সাথে আমি সম্পূর্ণ একমত। তবে তাদের প্রতি আমার একটা অনুরোধ আছে, দেশ গড়ার পিছনে নতুন সিনিয়রদের যারা আছে তাদের প্রতি তারা নিজের একটু স্থির হয়ে তাদের প্রতি যদি আস্থা রাখে, তাদের যদি বিশ্বাসটা যেন তারা না হারায়, নিজের প্রতি বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। এবং এই যে প্রতিশ্রুতির কথা বলছে, সেই প্রতিশ্রুতির সাথে তারাও সহযোগিতা করবে, তাদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাবটা যেন থাকে। ধন্যবাদ আপনাকে। দেশ গড়ার জন্য সবার সহযোগিতায় নিশ্চয়ই প্রত্যাশা করছেন এবং সেই প্রত্যাশাই রাখা উচিত। এবং তিনিও বলছেন যে তরুণ ভোটাররা যেমন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, সেই প্রতিশ্রুতির সেই সময়টুকুতে তারাও যেন সহযোগিতা করেন। খুব চমৎকার কথা উঠে এসছে এবং শুধু নির্বাচন কেন্দ্র করে নয়, আমরা এর আগে এই পটুয়াখালীর বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরেছি। আমরা এখন কথা বলতে চাই একটু যোগাযোগ নিয়ে। এই পটুয়াখালীর যেখানে অনেক সমস্যা এবং সংকটের কথা এসছে সম্ভাবনার কথা, সেই যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটু বলবেন যে যোগাযোগ ব্যবস্থা এখানকার কেমন? তৃণমূলের রাস্তাঘাটের কি অবস্থা, আপনি ব্রিজ কালভার্টের কথা যদি বলি, সেগুলোর কি অবস্থা? জি, ধন্যবাদ সময় টিভিকে। আমি জাকির হোসেন, সভাপতি পটুয়াখালী প্রেস ক্লাব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে সুন্দর আয়োজনটি করেছেন। অবহেলিত পটুয়াখালী যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে পিছিয়ে, এবং এই যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে থাকার কারণেই পটুয়াখালীতে একটি বন্দর রয়েছে, পায়রা বন্দর। সেই বন্দরের যে কানেক্টিভিটি অন্য জায়গায় যে লিঙ্ক হওয়ার কথা, সেখানে 6 লেন যেটা হওয়ার কথা ছিল, সেই 6 লেনের স্বপ্ন আমরা অনেক দিন থেকে শুনতেছিলাম, কিন্তু 6 লেনের বাস্তবায়ন আমরা কখনো দেখিনি। কুয়াকাটা পর্যটন কেন্দ্র এই যোগাযোগ ব্যবস্থা করার কারণে পিছিয়ে আছে। কুয়াকাটাতে এখানে বেশ কয়েকটি ব্রিজ হয়েছে, বিশেষ করে লেবুখালী ব্রিজটা, এটা অনেক দিনের দাবি ছিল, অনেক দিনের দাবি ছিল। এটা হয়েছে, সেটা হয়ে গেছে, কিন্তু আমাদের মূল দাবিটা হচ্ছে 6 লেন। আপনি পায়রা বন্দর বলেন, ইপিজেড বলেন, যেটাই বলেন, মূল কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, পায়রা বন্দর থেকে যে মালামালটা পরিবহন হবে একটি ক্ষেত্রে শুধু নদীপথে নয়, এখানে ট্রেন লাইন হওয়ার কথা রয়েছে, এখানে যোগাযোগ ব্যবস্থা কথা রয়েছে। 6 লেনের পাশাপাশি আপনি জানবেন যে আমাদের যে কুয়াকাটা সাগর সৈকতের জন্য 759 কোটি টাকার একটা প্রকল্প প্রায় 5-6 বছর পর্যন্ত পড়ে রয়েছে, এটা কিন্তু বাস্তবায়ন নেই। পায়রা বন্দরের নাব্যতা সংকটের কারণে সেখানে এখন জাহাজ আসতে পারতেছে না। বিগত সরকারের লুটপাটের কারণে দেখা গিয়েছে যে 6,500 কোটি টাকার খরচ করে নাব্যতা সংকট তারা নিরসন করার একটি ব্যাপক দুর্নীতির কথা বলছেন আপনি। পায়রা বন্দরের 6,500 কোটি টাকার একটি ক্যাপিটাল রেজিংয়ের কথা গল্প আমাদেরকে শোনানো হয়েছে। সেই গল্পটার পরবর্তীতে দেখা গেল যে এখনও বন্দরে 6 মিটারের জাহাজ আসতে পারতেছে না। 6,500 কোটি টাকার প্রকল্প খরচ করা হলো, এখন বন্দরে 4,500 কোটি টাকার 2টি হপার ড্রেজার সহ অন্যান্য মেনটেন্যান্স ড্রেজিং করার জন্য একনেকে আরেকটি প্রকল্প দেওয়া রয়েছে। এটি যত দ্রুত বাস্তবায়ন হবে, 6 লেন যত হবে, পটুয়াখালীকে সারা দেশের কাছে যে মূল উদ্দেশ্যটা, যে পায়রা বন্দর, ইপিজেড যাই বলেন, এই 6 লেনটা জরুরি সবার আগে, এবং 6 লেন যত তাড়াতাড়ি হবে তত পটুয়াখালীর মানুষের। আপনাকে অর্থাৎ 6 লেনের রাস্তা এই দক্ষিণ অঞ্চলের মানুষের এখন প্রাণের দাবি হয়ে উঠেছে, এবং অন্য কয়েকটি জেলায় যখন আমরা গিয়েছি তখনও সেই দাবিটি বারবার উঠে এসছে। এবং 6 লেনের এই প্রকল্পটির বাইরেও এখানকার যে সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনার কথা আমরা শুনলাম। তবে বেশ কিছু সংকটের মধ্যেই পড়েছেন এই অঞ্চলের মানুষ। সেই আগামীর প্রতিশ্রুতি যাতে সেই সংকটগুলো নিয়ে কাজ করে এবং আগামীর নির্বাচনী প্রতিশ্রুতি যেন সেরকম থাকে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো আমরা পটুয়াখালীর গল্প যেমন বলছি, এর বাইরে আমরা এখন চলে যাব নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল, তিনি জানাবেন সেখানকার নির্বাচনের খবর। নীলফামারীতে প্রার্থী যাচাই বাছাইয়ের পর থেকে কিন্তু নীলফামারীতে নির্বাচনী আমেজ একেবারে জমে উঠেছে। আপনারা জানেন যে যাচাই বাছাইয়ের পর নীলফামারীতে এ পর্যন্ত প্রার্থীর সংখ্যা রয়েছে মাত্র 24 জন। কিন্তু নীলফামারীতে এই 4টি আসন রয়েছে। 4টি আসনের মধ্যে 4 ধরনের সমস্যা বিরাজ করে। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গত 17 বছর ধরে যারা ভোট দিতে পারেনি বা ভোটার হয়েও ভোট দিতে পারেনি, তাদেরও কিন্তু একটি আলাদা প্রত্যাশা রয়েছে এবার ভোটকে ঘিরে। বিশেষ করে আমরা বলি যে নীলফামারী 1 আসন, এই আসনটি মূলত তিস্তা
তিস্তা তীরবর্তী এলাকা গা ঘেঁষা একটি আসন। এইখানে তিস্তাই হলো এই এলাকার বড় সমস্যা। প্রতি বছরই কোটি কোটি টাকার ফসল বা ভাঙন এইখানে কিন্তু হয়। এইটি কিন্তু এই এলাকার লোকের প্রধান প্রত্যাশা, এবং তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নকে নিয়েও কিন্তু এইখানকার ভোটারদের প্রত্যাশা রয়েছে। এই আসনে মূলত জামাত এবং জামিয়াতি ওলামায়ে ইসলামের যে প্রার্থী, এদের মধ্যে নির্বাচনী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্বাচনী 2 আসন, এই আসনটি হলো নীলফামারী অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। সদর আসনকে ঘিরেই কিন্তু এই আসনটি, এইখানেও সরাসরি বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচনী লড়াই হবে। তবে এখানে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, বেগম খালেদা জিয়ার ভাগনা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কিন্তু এখানে রয়েছে, যার ফলে জামাতের প্রার্থীর সাথে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নীলফামারী 3 এই এলাকাটি মূলত একেবারে সরাসরি, এখানে জামাত এবং বিএনপি এছাড়া কোনো প্রার্থী নেই, মাত্র 2টি প্রার্থী, এবং এই 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবেও বলে তাই ধারণা করা হচ্ছে। নীলফামারী 4 এটি হলেও নীলফামারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বলা যায় যে এটি রংপুরের একটি গেটওয়ে। এখানে বিমানবন্দরে যত বাংলাদেশের মন্ত্রী বা উত্তরবঙ্গ যারা সফর করতে আসে, সচিব, মন্ত্রী বা বিভিন্ন ভিআইপি লোকজন, তারা কিন্তু এই পথ দিয়ে যায়, যার ফলে এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত আমি বলি যে এখানে বিএনপি বরাবরই এইখানে আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি কিন্তু বরাবরই এই আসনে জয়লাভ করে থাকে। তাছাড়া গত দ্বাদশ নির্বাচনে এখানে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছিল। এবার কিন্তু এখানে নতুন সংযোজন হয়েছে জামাতে ইসলামী। তো বলা যায় যে বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি এই ত্রিদলীয় নির্বাচনী লড়াইয়ের সম্ভাবনা কিন্তু এই নীলফামারী 4 আসনে। তবে এখানে যেটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে, আমরা এখানে নির্বাচনের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি পটুয়াখালীতে। শাকির হোসেন বাদলের কাছে ছিলাম নীলফামারীতে। আমরা আবার ফিরে আসলাম পটুয়াখালীতে। আমরা কথা বলছিলাম পটুয়াখালীর বিভিন্ন বিষয় নিয়ে, কথা বলছিলাম সবশেষ যোগাযোগ খাত নিয়ে। আমরা একটু কথা বলতে চাই এই অঞ্চলের শিক্ষা, শিল্প কারখানা, সেই বিষয়গুলো নিয়ে। আমরা এই দিকটাতে একটু যেতে চাই। সেটি হচ্ছে শিক্ষা, শিল্প কারখানা দুটি একসাথে কর্মসংস্থান জড়িত। এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকা সত্ত্বেও এখানে কি কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা আছে? সত্যিকার অর্থে আমাদের এই দক্ষিণ অঞ্চলে অনেক প্রতিভাবান স্টুডেন্ট রয়েছে, বাট এই প্রতিভাবানকে বিকশিত করার জন্য যোগ্যতম যেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, ঠিক তেমনিভাবে এদেরকে কাজে লাগানোর জন্য দক্ষ কারিগরদের অভাব আছে, যার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে গড়ে ওঠা স্টুডেন্টরা আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য কার্যকারী ভূমিকা পালন করতে পারছে না। যদি এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে শিক্ষা খাতের যে পরিস্থিতি, তাতে কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা নেই। আমি জানি যে এই বাউফলে একটি মৃৎশিল্প গড়ে উঠেছে দাসপাড়ায়, এবং এই মৃৎশিল্প ছাড়া এখানে খুব বড় কোনো শিল্প কারখানা নেই। একটি বেসিক আছে, সেটিও কার্যত খুব বেশি কাজ হয়নি কিছুই। আমি একটু জানতে চাই এবার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে জানতে চাই আপনার কাছে, চিকিৎসা ব্যবস্থা কেমন, এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থাটা কেমন? জি, ধন্যবাদ সময় সংবাদকে। চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে দক্ষিণ অঞ্চলে এই সদর পটুয়াখালী আপনার সদর হাসপাতাল আছে, সেখানে আপনার শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক। আমি কালকেও গিয়েছিলাম, সেখানে আপনার হচ্ছে গিয়ে আপনার টয়লেটের ব্যবস্থা এবং হচ্ছে গিয়ে আপনার গোসলখানার ব্যবস্থা খুব খারাপ অবস্থা। তো দেখা গেছে এইটা নিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি আর কি। একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে মেডিকেল কলেজ, 500 শয্যায় উন্নীত করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটিও বাস্তবায়ন হয়নি। অর্থাৎ পটুয়াখালী এখনও
পিছিয়ে আছে চিকিৎসা সেবার ক্ষেত্র। হয়তো বেশ কিছু সিন্ডিকেটের কথা বলছেন এখানকার যারা আছে ক্লিনিকের দৌরাত্ম্য এবং উপজেলার যে 8টি উপজেলা সেগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সেরও বেহাল দশা। আমি জানতে চাই চিকিৎসা সেবা নিয়ে একটু বলবেন যে এখানের পাশাপাশি হচ্ছে এখানের কারিগরি শিক্ষা ব্যবস্থাটাও উনি একটু যদি বলেন যে এখানকার কেমন শিক্ষা ব্যবস্থা আছে এবং এখানের চিকিৎসা ব্যবস্থাই বা কেমন। আসসালামু আলাইকুম, আমি একজন চিকিৎসক হিসেবে বলতে চাই যে পটুয়াখালীতে চিকিৎসা ব্যবস্থা যেহেতু সময় কম, আমি সংক্ষেপে বলি, পটুয়াখালী হাসপাতালে এতটুকু গণ্ডির ভিতরে একটা মেডিকেল কলেজের স্থাপনা হয় না। এর পাশাপাশি আইসিইউ, সিসিইউ এবং এনআইসিইউ, নতুন করে আইসিইউ, আপনার অ্যাম্বুলেন্স সার্ভিস, টার্সিয়ারি যে সেবাগুলো, এটা পটুয়াখালীতে একদমই নাই। তো এটার জন্য আমাদের আসলে বরিশাল এবং ঢাকামুখী হতে হয়। আমরা এর প্রতিকার চাই এবং যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছ থেকে আশ্বাস চাই এবং বাস্তবায়ন চাই। তার মানে আপনি বলছেন যে সেকেন্ডারি চিকিৎসা হচ্ছে কিন্তু টার্সিয়ারি চিকিৎসা মানে উন্নত চিকিৎসার জন্য আর এখানে ব্যবস্থা নেই। আমরা একজন পিছনের এই ভাইকে একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে কারিগরি শিক্ষার কথা বলছিলাম, চিকিৎসার কথা একজন চিকিৎসক বললেন। আপনি এখানে কারিগরি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে কি সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট, মানে উচ্চশিক্ষার পরে কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে? এখানে যে কারিগরি শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলোরও অবস্থা ওই একই অবস্থা, নরবরে অবস্থা। যেমন কি এই ভাই জানিয়েছিল চিকিৎসা ব্যবস্থার কথা, যে আমাদের পটুয়াখালীর সামথিং একটু উদাহরণ দেই, যে চিকিৎসা ব্যবস্থায় আমাদের শিশু যে ওয়ার্ডটি রয়েছে সেখানে এক একটি বেডে শিশুদের 3 থেকে 4 জন করে চিকিৎসা দেওয়া হয়। এমনকি এই যে কারিগরি শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা সেক্টরে, আপনাকে যদি বললে শেষ হবে না, প্রতিটা সেক্টর। ধন্যবাদ আপনাকে। সমস্যায় জর্জরিত পটুয়াখালীর অনেকগুলো কথা শুনলাম। এই সমস্যাগুলো নিয়েই সারা বছরব্যাপী কাজ করেন আমাদের সংবাদকর্মীরা এবং তারা তুলে ধরার চেষ্টা করেন নানান সংকটের গল্প, নানান সম্ভাবনার গল্প এবং পরামর্শ নেওয়ার চেষ্টা করেন এবং কর্তৃপক্ষের কাছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেন। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মনির হোসেন বাদল ভাইয়ের কাছে। মনির ভাই, আপনি তো দীর্ঘদিনের সহকর্মী আমার এবং এই পটুয়াখালী নিয়ে কাজ করেন। এখানকার যারা এতগুলো কথা বললেন সেগুলো বাস্তবে আসলে কতটা? আসলে পটুয়াখালী জেলা, এটা চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত এই জেলাটি। আসলে এই জেলার সর্বোচ্চ সমস্যা হলো নদী ভাঙ্গন, তার পাশাপাশি নানা সমস্যা দ্বারা জড়িত এই জেলায় রয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে, তারপর যে হাসপাতালের যে কথাগুলো বলেছে সাধারণ মানুষ, আসলে চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু এই পটুয়াখালী জেলায় কিন্তু একেবারেই খুব অসহায় মানুষ, কিন্তু অসহায় অবস্থা রয়েছে। কারণ এখানে যদি কোনো মানুষ সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে হয়তো ঢাকা বা বরিশাল নিতে হয়, কিন্তু পটুয়াখালীতে চিকিৎসা দেওয়ার মতো কোনো আসলে সেবা পায় না সাধারণ মানুষ। আর যেহেতু এখানে অনেকগুলো কথা ওনারা যেমন বলেছেন সেই কথাগুলো আমরা আবার নতুন করে না শুনি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জেলা পটুয়াখালী, যেহেতু পাশেই বঙ্গোপসাগর এবং ভাঙা গড়ার মধ্য থেকেই এই মানুষজনকে থাকতে হচ্ছে, চরাঞ্চলের মানুষজন বা নানান ভাঙনের মধ্যেই তারা থাকেন, সেখানে সেই অবস্থাটা কেমন? আসলে প্রতি বছরই এই জেলায় কোনো না কোনো দুর্যোগ হানা দেয়, সিডোর, আইলা, এবং প্রতি বছরই বড় বড় ঘূর্ণিঝড় এখানে আঘাত হানে। আর এখানে বেশিরভাগই বেড়িবাঁধগুলো অকজ থাকায়, বেড়িবাঁধ না থাকায় পানি অতি তাড়াতাড়ি কিন্তু জলাশয়ের পানিগুলো মানে শহর বা গ্রাম অঞ্চল মানুষের ভিতরে ঢুকে যায়। আর পানিবন্দী থাকে মানুষ, কিন্তু অনেক পানিবন্দী অবস্থা থাকে মানুষের। কিন্তু এই দুর্যোগ মোকাবেলা করেই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু এখন পর্যন্ত বসবাস করে আসছে। তবে এখানে কিন্তু সাইক্লোন সেন্টার বলেন, মার্কির কেল্লা বলেন, আসলে যে পরিমাণ পর্যাপ্ত থাকার কথা সে পরিমাণ নেই। আর বেশিরভাগ যেহেতু পটুয়াখালী যে বিভিন্ন চর অঞ্চল রয়েছে, পটুয়াখালীতে প্রায় 22টার মতো চর রয়েছে, এর ভিতর 8টা চরে কিন্তু মানুষ বসবাস করে। এই 8টা চরে মানুষ বসবাস করলেও কিন্তু তারা ঘূর্ণিঝড়ের সময় কিন্তু অসহায় অবস্থায় থাকে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার আর মাটির কেল্লা প্রয়োজন, কারণ ঘূর্ণিঝড়ের সময় সাইক্লোন সেন্টার গড়ে তোলা প্রয়োজন। আপনার কাছ থেকে আমি দুর্যোগের খবরটি নিলাম এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি তথ্য জানলাম। এই তথ্যগুলোর বাইরেও এখানে যে সুস্থ সমাজের প্রতিনিধিরা আছেন, শিক্ষক আছেন, ডাক্তার আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমরা প্রশ্ন করেছিলাম এখানকার সংকটের গল্প, সমস্যার গল্প, সেগুলো উঠে এসছে। আমরা আরও বেশ কিছু বিষয় জানতে চাই, তার মধ্যে একটি হচ্ছে দুর্যোগের কথা বলা হলো এবং সাইক্লোন সেন্টারের কথা বলা হলো। আর কি ধরনের সমস্যা এখানে আছে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ সময় টিভিকে। দুর্যোগ ব্যবস্থাপনায় এই দক্ষিণাঞ্চলে আমাদের সাইক্লোন সেন্টার থাকলেও সেগুলোর আসলে সময়োপযোগী কোনো
ভালো পরিকল্পনা নিয়ে করে নেয়। এখানে আসলে আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো আসলে সেরকম সুরক্ষা হয় নাই, যার কারণে বন্যার দুর্যোগে মানুষ এই এলাকা দক্ষিণাঞ্চল বন্যা দুর্যোগের মধ্যে পড়েছে। আপনি নিশ্চয়ই একজন শিক্ষক হিসেবে আছেন, এবং আপনি আমাকে একটু বলবেন যে এখানের কর্মসংস্থানের কি অবস্থা। এখানে তো উচ্চশিক্ষা নেয়ার পরে কর্মসংস্থানের কি কোনো ব্যবস্থা আছে? উচ্চশিক্ষা নেয়ার পরে যে কয়েকটি প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নেওয়ার পরে আসলে কি করেন? তারা কি এখানে বেকারত্বের মধ্যে থাকেন নাকি অন্য কোথাও চলে যান? আমাদের এখানে আসলে উচ্চশিক্ষার যথেষ্ট ব্যবস্থা আছে। পটুয়াখালীতে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এবং পটুয়াখালীতে মেডিকেল কলেজ আছে এবং এখানে বিশ্ববিদ্যালয় কলেজ আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আছে। কিন্তু আসলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে এখানে বেকারত্ব, এখানে বাল্যবিবাহ, এখানে ইফটিজিং, এখানে শিক্ষার্থীরা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে। নেশাগ্রস্ত আসক্ত কথা বলছিলেন যে তরুণরা অনেক নেশাগ্রস্ত অবস্থায় পড়ে যায়। আমি একটু আমার ডান পাশে এ পাশে আসতে চাই যে তরুণরা তিনি বলছিলেন যে শিক্ষক যে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, অনেক সময় তারা যথাযথ সামাজিক অবক্ষয়ের মধ্যে পড়ে গেছে, এবং এইটি আসলে আপনি কীরকম দেখতে পাচ্ছেন এবং এর থেকে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ সময় টিভিকে। আমি ডাক্তার মোহাম্মদ জোবায়ের হোসেন। আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি তরুণরা যে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গেছে, এদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু মাদক নিরাময় কেন্দ্র নাই। পটুয়াখালীতে একটি মাদক নিরাময় কেন্দ্র প্রয়োজন, এবং স্বাস্থ্যসেবার একেবারেই দুরবস্থা বললে চলে। বিশেষ করে রাঙ্গামালী একটি উপজেলা রয়েছে, যে উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই। সেই এলাকার তরুণ, সে এলাকার যে মানুষের যে স্বাস্থ্যসেবা, বিশেষ করে এখন তো শীতের সময় শিশুদের যে স্বাস্থ্যসেবা একেবারেই ব্যাহত হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মায়েরা পটুয়াখালীতে আসতে গিয়ে সেখানে কিন্তু একটি আগুনমাখা নদীও রয়েছে, একেবারে সেখানে কোনো ফেরি যোগাযোগ নেই, সড়ক পথেরও যোগাযোগ বিচ্ছিন্ন, যার কারণে সেই এলাকার মানুষ চিকিৎসা নিতে পটুয়াখালী আসতে গিয়ে পথের মধ্যেই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। যাতায়াত ব্যবস্থা অপ্রতুল থাকার কারণে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার, সেটি একটি ভুক্তভোগী হচ্ছে রাঙ্গামালী উপজেলা। আমরা অনেকগুলো কথা শুনলাম, পাশাপাশি একজন নারীর সঙ্গে কথা বলতে চাই যে এই যে পটুয়াখালী উপজেলায়, পটুয়াখালীর যে বিভিন্ন উপজেলা আছে সেখানে যেমন মানুষজন শিক্ষিত বেকাররা আছেন, কিন্তু বিসিকও আছে একটা, এবং এই মুহূর্তে এবং নেশাগ্রস্ত তরুণদের কথা বলছিলেন আপনি। নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সময় টিভিকে। আমি আমার জেলা পটুয়াখালী, আমি 64 জেলার ভিতরে আমার জেলাকে আমি আধুনিক জেলা হিসেবে বলবো। এখানে নারীদের নেশার কথা বলছেন, নেশাগ্রস্ত তরুণদের কথা বলছিলাম। ও আচ্ছা, আমাদের পটুয়াখালী জেলায় নেশাগ্রস্ত তরুণ কম আছে বললেই চলেন। নারীদের নিরাপত্তা কি যথাযথ আছে, না কোথাও কোনো সংকট আছে? আমাদের নারীদের যে নিরাপত্তাটা এটা একটু কম আছে, কারণ আমাদের পটুয়াখালীতে দেখা গেছে যে ঘরের ভিতর ঢুকে আমাদের মা বোনদেরকে জবাই করেও রেখে গেছে। হ্যাঁ, একটি সংকট হচ্ছে এবং আমরা অনেকগুলো গল্প শুনছিলাম, অনেক কথা শুনলাম, পটুয়াখালীর নানার সংকটের কথা শুনলাম, সম্ভাবনার কথা শুনলাম, এবং এই পটুয়াখালীর যে মানুষগুলো আমাদের সঙ্গে আজকে নির্বাচনের পথচলায় যোগ দিয়েছেন, আমরা চেষ্টা করেছি তাদের সমস্যা সংকটের গল্প শোনাতে, আমরা চেষ্টা করেছি তাদের কাছ থেকে পরামর্শ নিতে, যে পরামর্শগুলো নিয়ে হয়তো আগামী নির্বাচনে যারা প্রতিশ্রুতি দেবেন তারা হয়তো সে বিষয় নিয়ে কাজ করবেন, সেরকম প্রত্যাশাও কিন্তু এখানের যারা ভোটাররা এসেছেন তারাও রেখেছেন। তো আজ আমরা এখানেই শেষ করতে চাই। নির্বাচনের পথ চলা আগামীকাল থাকবে বরগুনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।